এই গল্পটা শুধু একটা ভূতের গল্প না, এটা একটা ছাত্রের মানসিক পতনের গল্প। তার লড়াই আর একটা ঘরের অভিশাপ, যেটা তার জীবনটা একদম বদলে দিয়েছিল। 13 নম্বর ঘরের মাটি। লেখক নাইমুল ইসলাম। বাসস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রেরিত ইমেইলের মাধ্যমে। ইমেইল শুরু। সাবজেক্ট: আমি শুধু কিছুদিন থাকতে চেয়েছিলাম, এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারি না। প্রিয় গল্পকই টিম, আমি নাইমুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র ছিলাম, যতক্ষণ না আমি উঠলাম সেই ঘরে। 13 নম্বর ঘর। এখন আমি জানি কিছু দরজা খোলাই উচিত না। ঘটনার শুরু 2023 সালের ফেব্রুয়ারিতে। আমাদের হোস্টেলে নতুন ছাত্রদের ভিড়, রুম খালি নেই। আমি একবার বললাম প্রভোস্ট স্যারকে। তিনি বললেন, তুমি চাইলে 13 নম্বর ঘরে থাকতে পারো, কিন্তু সেটা তোমার রিস্কে। রুমটা দেখতে পুরনো, একটু স্যাঁতসেঁতে, আর এক কোণে ছিল ধুলোমাখা একটা খাট আর একটা ভাঙা টেবিল। জানালাটা খোলা ছিল। জিজ্ঞেস করেছিলাম, এতদিন খালি কেন? উত্তর মিলেনি। প্রথম রাত। রাত যখন 1:50, হঠাৎ জানালাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। জোরে নয়, ধীরে, যেন কেউ ধাক্কা না দিয়ে হাত দিয়ে টেনে দিল। আমি ভেবেছিলাম বাতাস। তবে রাতের পর রাত কেটে যেতে লাগলো, আর প্রতিদিন একই সময়ে ঠিক 12:13 আমি ঘুম ভেঙে উঠতাম। প্রথমে ভাবতাম কাকতালীয়, কিন্তু একদিন ঘুম থেকে উঠে দেখি খাটটা নিজের জায়গা থেকে 1 ইঞ্চি সরানো। তারপর দিন টেবিলটা উল্টে পড়ে আছে, পায়ের নিচে মাটি নড়ছে। এক রাতে ঘুম থেকে উঠে দেখি মেঝেতে এক জায়গায় মাটি একটু খোঁড়া। পরদিন আবার গভীর হয়েছে। 3 রাত পর দেখি খাটের নিচে ছোট একটা গর্ত হয়ে গেছে, আর তার পাশে একটা টিস্যু কাগজে হাতে লেখা, ঘরের নিচে সে এখনো কবরেই আছে, কিন্তু তোর ঘুম শান্ত কেন? আমি চিঠিটি দেখে স্তব্ধ হয়ে গেলাম। বন্ধুদের বলতে চাইলাম, কিন্তু সবাই বলতো আমি হয়তো মানসিক চাপে আছি। অতীতের ইতিহাস। পরে হোস্টেলের এক পুরনো কর্মচারীর মুখে শুনলাম, 5 বছর আগে এক ছাত্র, রুবেল, 13 নম্বর ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। সবাই বলেছিল সে নাকি নিজেই নিজের কবর বানিয়ে মাটির নিচে হারিয়ে গেছে। তখন থেকে 13 নম্বর ঘর খালি থাকতো। কেউ ওখানে বেশি দিন টিকতো না। কিছু ছাত্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কেউ কেউ রাতে হাঁটতে হাঁটতে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে। এক রাতে আমি আবার সেই শব্দ পেলাম, মাটি খোঁড়ার শব্দ। এবার শব্দটা জোরে হচ্ছিল, যেন কেউ হাঁপাতে হাঁপাতে মাটি ফেলছে। আর সেই মুহূর্তে আমি শুনি, এইবার আমি উঠব, তুই নামবি। আমি আলোর সুইচ টিপলাম, কিন্তু বাতি জ্বলল না। মোবাইলের আলো জ্বালিয়ে দেখি ঘরের এক কোণে পানি নয়, বরং একটা গাঢ় লাল রক্তের ছিটে। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, তখনই সেটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। গর্ত থেকে কে উঠল? সেই রাতেই আমার জীবনের সবচেয়ে ভয়ানক মুহূর্ত আসে। খাটের নিচ থেকে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে আসে, কোনো মানুষের মতো নয়, ফ্যাকাশে ছায়ার মতো। আঙ্গুলগুলো লম্বা, নখে মাটি লেগে আছে। তারপর একটা মুখ গলে যাওয়া, চোখ নেই, কিন্তু তার ঠোঁট হালকা নড়ছে। আমি শুনতে পেলাম তার কণ্ঠ, তুই অনেক দিন ঘুমাস না, এখন তুই নিচে আয়। আমি সেই মুহূর্তে যা করেছি সেটা আমি আজও বিশ্বাস করি না। জানালা দিয়ে লাফ দিয়েছিলাম। ভাগ্য ভালো নিচে ঘাস ছিল, না হলে আজ আমি হয়তো
লিখতে পারতাম না। তারপর আমি সেই দিনই হোস্টেল ছেড়ে দিই। এখন বাসায় থাকি, কিন্তু মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখি ঘরের কোণে খাটের নিচে একটু মাটি খোঁড়া। আমি জানি হয়তো সে আমাকে ডেকেই চলেছে। আমি আপনাদের বলছি শুধু একটা কথা, 13 নম্বর রুমে কেউ গেলে সে আর আগের মতো স্বাভাবিক হয়ে ফিরে আসে না। ইতি নাইমুল ইসলাম। এখন আপনারাই বলুন, যদি আপনাদের সাথে এমন কিছু ঘটতো তাহলে আপনারা কি করতেন? এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী গল্প দেখার জন্য অবশ্যই গল্পকই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।